তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে আর্টিকেলের একটা ভিডিও আনতে। আমার গোটা হোয়াটসঅ্যাপ ভরে গেছে, এমনকি আমার ফেসবুকের মেসেজেও ভরে গেছে যে আর্টিকেলের একটা ভিডিও দাও, আর্টিকেলের একটা ভিডিও দাও। আর তোমাদের মধ্যে থেকে কিছু মানুষ আমাকে বলেছে যে ভিডিওটাকে একটু স্লো করতে। তো আজকে তোমাদের জন্য আমি একটা লং ভিডিও নিয়ে এসেছি, আর এই ওয়ান শট একটা ভিডিও হবে যেখানে আমি চেষ্টা করবো পুরো আর্টিকেলটা তোমাদের বুঝিয়ে দিতে, জলের মতন করে দিতে। যদি কিছু বাকি থেকে যায় তাহলে সেটা আমি পার্ট টু তে কভার করবো। চলো তাহলে আমরা আর্টিকেলটা আজকে শিখে নিই এই ভিডিওটা থেকে, যাতে তোমাদের আর কোনোদিনও আর্টিকেল নিয়ে কোনো ডাউট না থাকে। তো দেখো, ফার্স্টে আমি লিখলাম কি আর্টিকেল। এবার তুমি যদি কাউকে জিজ্ঞেস করো যে আর্টিকেলটা কি, তুমি দেখবে যে কেউই বলতে পারে না যে আর্টিকেলটা কি। সবাই বলে এ এন দা মানে তো আর্টিকেল। এ এন দাটা তো আর্টিকেলের মধ্যে পড়ে, কিন্তু আর্টিকেলের সংজ্ঞা কি? আমি যদি বলি আর্টিকেলটা কি, তাহলে সেটা কেউ বলতে পারে না। তো সবার ফার্স্ট আমাদেরকে এটা জানতে হবে যে আর্টিকেল খায় না মাথায় জিনিসটা কি। তাহলে অ্যান আর্টিকেল ইজ নাথিং বাট এ পার্ট অফ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে আর্টিকেল কি? আর্টিকেল আসলে অ্যাডজেক্টিভের একটা পার্ট। কিন্তু এবার এই আর্টিকেলটা যদি অ্যাডজেক্টিভের একটা পার্ট হয়, তাহলে কিন্তু আমি একে পার্টস অফ স্পিচের মধ্যে ফেলতে পারবো না। এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সরাসরি পার্টস অফ স্পিচের অংশ হচ্ছে না। এটা কি হচ্ছে? এটা অ্যাডজেক্টিভেরই একটা আর একটা ভার্সন বেরোচ্ছে, বা একটা ওর থেকে একটা সারি বেরোচ্ছে, একটা লাইন বেরোচ্ছে, যেটাকে আমরা বলি ডিটারমিনার। তাই তো আমরা ডিটারমিনার বলি। তো অ্যাডজেক্টিভের একটা পার্ট রয়েছে ডিটারমিনার, যেটা দিয়ে আমরা কোনো কিছু ডিটারমাইন করি যে এটা কতটা রয়েছে, বা ওখানে রয়েছে, এখানে রয়েছে, এই যে কথাগুলো, এগুলো আমরা ডিটারমাইন করি। সেই ডিটারমিনারের মধ্যে পড়ে হচ্ছে আর্টিকেল। এবার আমরা তফাৎ করবো কি করে যে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা ডিটারমিনার? তবে একটা বেসিক লজিক হচ্ছে তফাৎ করার। অ্যাডজেক্টিভের ডিগ্রি করা যায়, ডিটারমিনারের ডিগ্রি করা যায় না। পাতি এই জিনিসটা মাথায় রাখবে, যে কোনো অ্যাডজেক্টিভ আমি গুড, বেটার, বেস্ট করতে পারবো, কিন্তু সাম, সামার, সামারিস্ট করতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে সামটা হয়ে গেল আমার ডিটারমিনার। তাহলে আমরা ডিটারমিনারের ডিগ্রি করতে পারি না, কিন্তু অ্যাডজেক্টিভের আমরা ডিগ্রি করতে পারি। তো এখান থেকে এটুকুনি বোঝা গেল যে আর্টিকেল অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভের একটা পার্ট, যেটা ডিটারমিনারের আন্ডারে পড়ে। আর ডিটারমিনার কি করে? ডিটারমাইন করতে হেল্প করে। তো চলো এইবার আমরা শিখবো যে আর্টিকেলের বাকি পার্ট গুলো কি জিনিস। ওকে, ভালো করে দেখো এখানে। আর্টিকেলকে আমরা জানি যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, তাই তো? একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট। এবার এই যে ডেফিনিট আর্টিকেল, এর মধ্যে কে পড়ে? খালি দা, এই ভদ্রলোকটি পড়ে। আর এখানে দুজন পড়ে, একটা এ আর একটা অ্যান। তাই তো? এবার দাটা আমি একটু পরে বোঝাচ্ছি, কারণ দা কি হয়, দা সিঙ্গুলার প্লুরাল দুজনের ক্ষেত্রেই পড়তে পারে। দেখো ডেফিনিট যে আর্টিকেলটা, সে কি করে? সে সিঙ্গুলার আর প্লুরাল দুজনের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু ইনডেফিনিট যারা, এরা শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হবে। এটা মাথায় রাখবে, এরা শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ হবে, সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। বাকি প্লুরালের ক্ষেত্রে এরা বসে না, এরা একটি বোঝায়। এ কি করে? এখানে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল এটাও বলতে পারি যে দা বয়। আবার আমি এই কথাটাও বলতে পারি দা বয়েজ। এই দুটোর ক্ষেত্রে সত্য। এখানে আমি সেটা করতে পারবো না, এখানে আমাকে এ বয় বলতে হবে। এ বয়েজ আমি বলতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা, এইবার গল্পটা যেটা হচ্ছে যে দা তো আমরা যেটা দেখি যে দা তো আমরা করেই ফেলছি। মোটামুটি আমি দেখেছি যে দাটা তারা বসে নিতে পারে, যদিও আমি বলে দেবো কোথায় কোথায় হয়। মেন প্রবলেম আমাদের কোথায় হয়? এই পার্টটা। এই পার্টটা হচ্ছে আমাদের মেন ইস্যুর বিষয়, কারণ আমরা এ আর এন এর মধ্যে গোলাই। এইবার ভালো করে দেখো, আমি যদি এইটাকেও মুছে দিই, আমি তোমাদের সামনে এতটাই ইজি করে দেবো যে তোমাদের আর কোনোদিনও এটা নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। দেখো, আমরা কি জানি, ছোটবেলা থেকে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছে, ভাওয়েল দেখবে অ্যান বসাবে, কনসোনেন্ট দেখবে এ বসাবে। আচ্ছা, এটা কি সব জায়গায় খাটে? ভাওয়েল দেখলেই কি অ্যান বসে যায়, বা কনসোনেন্ট দেখলেই কি এ বসে যায়? যদি তাই হতো, তাহলে আমরা ছোটবেলা থেকে এইচ, এইচ তো কনসোনেন্ট ছিল, আওয়ারের আগে অ্যান কেন বসিয়েছি? তাই না? আবার আমরা যখন ইউরোপ লিখেছি বা ইউরোপিয়ান লিখেছি, এখানে তো ই ছিল ভাওয়েল, তাহলে এ কেন বসিয়েছি? তো এটা একটা কনফিউশনের জায়গা। তো চলো আজকে সেই জায়গাটাই আমি ক্লিয়ার করব আমার এই ভিডিওটা থেকে। তাহলে ভালো করে বোঝো, একটা জিনিস আগের থেকেই ক্লিয়ার করে নাও, সেটা হচ্ছে যে কখনোই ভাওয়েল বা কনসোনেন্টের উপর ডিপেন্ড করে না আর্টিকেল কি বসবে। ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে। মানে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের উপর নির্ভর করে না, স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির উপর নির্ভর করবে যে তোমার আর্টিকেল এ বসবে নাকি অ্যান বসবে। ওকে, তাহলে চলো এবারে দেখো, আমি এখানে একটা ডায়াগ্রাম বানাচ্ছি। ঠিক আছে? এটা একটা মানুষের মুখ, একটু বেশি বড় থুতনি হয়ে গেছে। এটা একটা মানুষের মুখ। এইখান থেকে ধরো তোমার শ্বাসনালী গেছে। আমি ধরে নিলাম যে এইখানে হচ্ছে তোমার ভোকাল বক্স আছে। ঠিক আছে? ভোকাল বক্সটা কোন জায়গায় থাকে? আমাদের এই এপিগ্লটিসের জায়গায়, যেটাকে আমরা কি বলি, এইখানে দেখবে একটুখানি উঁচু মতন জায়গা রয়েছে, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। অ্যাডামস অ্যাপেল, এটা মাথায় রাখবে। এই জায়গাটাকে বলা হয়, এই যে গলার খানটা করে, এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল।
ওকে, তুমি দেখো তার ঠিক পিছনটা করে দেখবে কথা বললে ভাইব্রেট হয়, সেই জায়গাটা করে থাকে হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভোকাল বক্সটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোকাল বক্স। ওকে, এতটা ক্লিয়ার হয়ে গেছে ভোকাল বক্স। এবার এই যে শ্বাসনালীটা, এটা আমাদের দুটো গিয়ে এখানে কি হচ্ছে, এখানে আমার একটা লাংস আছে, এখানে আমার একটা লাংস আছে, যেখান থেকে কন্টিনিউয়াসলি এয়ার ওপরের দিকে ফ্লো হচ্ছে। যখনই আমরা কথা বলছি, আমরা যখন কথা বলি মুখের সামনে তুমি যদি হাত রাখো তাহলে দেখবে একটা বাতাস কন্টিনিউয়াসলি মুখ থেকে বেরোচ্ছে। তাহলে এই যে বাতাসটা আমার ওপর দিয়ে আসছে, এটাই তো আমার মুখ দিয়ে বেরিয়ে সাউন্ডটা ক্রিয়েট করছে। এই বাতাসটা কি করছে, এই যে ভোকাল বক্সটা রয়েছে এটাকে কাঁপাচ্ছে, ভাইব্রেট হচ্ছে। তুমি এখানটায় হাত রেখে কথা বলো, প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় এটা ভাইব্রেট হবে। তো এ ভাইব্রেট হচ্ছে, এ যখন ভাইব্রেট হচ্ছে তখন সাউন্ডটা কি হচ্ছে, এখান দিয়ে আমাদের পাস করছে, বেরোচ্ছে, কারণ বেরোনোর তো এটাই রাস্তা, আর তো কোথাও সাউন্ডটা যেতে পারবে না। এই এয়ারটা কি একে কাঁপালো, এখান থেকে সাউন্ডটা ক্রিয়েট হলো। এই সাউন্ডটা যখন এখান থেকে বেরোচ্ছে, আর বডির কোনো পার্ট সেই সাউন্ডটাকে তৈরি করতে হেল্প করছে না, শুধুমাত্র এটা ভাইব্রেট হচ্ছে আর এই সাউন্ডটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, একে ইংলিশে বলা হয় সোল সাউন্ড, মানে আত্মার শব্দ। এবার বোঝাই কেন সোল সাউন্ড বলে। ধরো তুমি যে স্বরবর্ণগুলো উচ্চারণ করছো স্বরধ্বনি করার টাইমে, তুমি দেখবে তোমার বডির কোনো অংশ কি তোমায় কাজে লাগাতে হয় না। মানে আমি শুধু হাঁ করে থেকে উচ্চারণ করে ফেলতে পারবো আ, মানে আমাকে বডির না ঠোঁট না জিভ না দাঁত কোনো কিছু উচ্চারণে মানে আমার কাজে লাগাতে হলো না, আমার ডাইরেক্ট আওয়াজটা বেরিয়ে গেল যে আ। ঠিক সেই জন্যই একটা বাচ্চা জন্মানোর পরে সবার আগে আ করেই কাঁদে, ও তো ক বলে না, ও তো খ বলে না, ও আ বলে। আটা তোকে কেউ শেখায়নি। আবার তোমার যখন কোথাও চোট লাগছে, হঠাৎ করে রাস্তায় গেলে পায়ে একটা কাঁকড় ফুটলো বা কাঁটা ফুটলো, তুমি আ বলে ওঠো। কেন বেরোচ্ছে এটা, স্বতঃস্ফূর্ত ভাবে এই আওয়াজটা বেরোচ্ছে, কারণ এই আওয়াজটা বার করতে তোমার শরীরকে একটু খাটতে হচ্ছে না। জাস্ট লাং থেকে হাওয়াটা যাচ্ছে, ভাইব্রেট হচ্ছে এখানটায় ভোকাল বক্সটা, সেখান থেকে যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে তোমার মুখ থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, আমরা কানে শুনতে পাচ্ছি। বোঝা গেল? তো সেটাকেই বলা হয় সোল সাউন্ড, যাকে ইংলিশে নাম দেওয়া হয়েছে ভাওয়েল, যাকে ইংলিশে নাম দেওয়া হয়েছে ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড। এইবার আরেকটা কি হয়, এই এয়ারটা এখান থেকে পুশ করলো, ভোকাল বক্সটা কাঁপলো, এই এয়ারটা বেরোনোর সময় মুখের এই পার্টে বিভিন্ন মাসল গুলো কাজ লাগালো তাকে আলাদা আলাদা সাউন্ড প্রডিউস করার জন্য। মানে আমার জিভটা কখনো দাঁতে টাচ করছে, কখনো ওপরে তালুতে টাচ করছে, ঠিক আছে, কখনো আমার ঠোঁট দুটো একে অপরের সাথে টাচ হচ্ছে, বিভিন্ন রকম ভাবে কাজে লাগিয়ে আমি সাউন্ডটাকে বের করার চেষ্টা করছি। যখন আমি সেই কাজগুলো করছি তখন তাকে বলা হচ্ছে বডি সাউন্ড। কি বলা হচ্ছে তখন তাকে, তখন তাকে বলা হচ্ছে বডি সাউন্ড। আর এই বডি সাউন্ডটা ইংরেজিতে তৈরি হয়ে গেছে কনসোনেন্ট সাউন্ড হিসেবে, ঠিক আছে, ইংরেজিতে একেই কনসোনেন্ট সাউন্ড বলা হয়েছে বা কনসোনেন্ট বলা হয়েছে। এতটা ক্লিয়ার হয়েছে? দেখো এইটা দিয়েই আমরা যত আর্টিকেলের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে সেটা কিন্তু করে ফেলতে পারবো। তাহলে দেখো এতটা তোমরা বুঝতে পেরে গেলে যে লাং থেকে এয়ার গেল, ভোকাল বক্স কাঁপলো, মুখ থেকে বেরোলো, মুখ থেকে যখন বেরোলো তখন সেটা ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করলো, যেহেতু বডির কোনো অংশ সেখানে কাজে লাগেনি। আবার এয়ারটা গেল, ভোকাল বক্স কাঁপালো, মুখ বা বডির বিভিন্ন অঙ্গকে আমরা কাজে লাগালাম সাউন্ডটা বার করার জন্য, তাকে বডি সাউন্ড বলা হলো, যেটা অ্যাকচুয়ালি কনসোনেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, এবারে আমি এটাকে মুছে দিই ছবিটাকে, জাস্ট এই ডায়াগ্রামটা তোমরা মাথায় রাখবে যে কিভাবে এটাকে আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, ভালো করে বোঝো এই জায়গাটায়। দেখো আমরা এবার কি জানি যে কনসোনেন্টে আমি যদি এ ই আই ও ইউ এই ভাওয়েল পাঁচটাকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে তো আমরা এটা জানি যে বাকি যা পড়ে আছে সবাই হচ্ছে কনসোনেন্ট। আচ্ছা, এবার এ ই আই ও ইউ এই পাঁচটা ভদ্রলোকই সব থেকে বেশি ঝামেলা পাবে, কারণ এদের কখনো মুড অনুযায়ী এরা এ নিয়ে নিচ্ছে, কখনো মুড অনুযায়ী অ্যান নিয়ে নিচ্ছে। কনসোনেন্টের ক্ষেত্রে কিন্তু সেই ইস্যুটা হয় না, শুধুমাত্র এইচ এর ক্ষেত্রে ইস্যুটা হয়, বাকি কিন্তু কারোর ক্ষেত্রে সেই ইস্যুটা হয় না। ঠিক আছে, তো দেখো আমি ভালো করে যেটা বোঝাচ্ছি সেটা একদম মাথায় ঢুকিয়ে নাও তোমরা, যাতে তোমাদের কোনো এক্সামে আর্টিকেল নিয়ে কোনো ইস্যু তৈরি না হয়। যদি কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে এ আর আই দিয়ে তৈরি তোমরা কোনো ওয়ার্ড দেখেছো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা স্টার্ট হচ্ছে এ বা আই দিয়ে, চোখ বন্ধ করে অ্যান করবে, তার উচ্চারণও করতে যাবে না, কিচ্ছু করতে হবে না। এ আর আই থাকলে কি বসবে, অ্যান বসবে। ক্লিয়ার? এইবার খেলাটা কোথায় স্টার্ট হচ্ছে, খেলাটা হচ্ছে তার পরের লেটার গুলোতে। ভালো করে দেখো, যদি আমার কাছে ই থাকে তাহলে ই দিয়ে আমি দুটো জিনিস তৈরি করতে পারি। একটা হচ্ছে আমি ই দিয়ে এগ বানাতে পারি, আর একটা ই দিয়ে ইউরোপিয়ান লিখতে পারি। আচ্ছা, এই যে এগটা উচ্চারণ করছি আমি, ওটা হাঁ করে বলতে পারবো তো, এগ, এগ, আমার কোনো মাসেলের দরকার পড়ছে না, আমি হাঁ করে এগ এ প্রথম যে অক্ষরটা এগ, 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 এটা কিন্তু আমি উচ্চারণ করতে পারছি। আমি যদি হাঁ করে এগ বলতে পারছি তাহলে এখানে বসে যাবে অ্যান। ক্লিয়ার? কিন্তু দেখো এইটা করার সময় দেখো ইউ, ইউ আমাকে ঠোঁট দুটোকে একটা পার্টিকুলার মোশনে বাঁকাতে হচ্ছে। ইউ আমি আমি বলতে পারবো না, আমি কখনোই ইউ উচ্চারণ করতে পারবো না। আর তাছাড়াও আরো একটা জিনিস মাথায় রাখবে, এখানে ই থাকা সত্ত্বেও এর উচ্চারণটা ওয়াই দিয়ে আসছে। দেখো ইউ ওয়াই দিয়ে তৈরি হচ্ছে ইউ, যখন এটা বা উনতেস্ত, আমরা যদি বাংলায় বলি উনতেস্ত, আমরা কিন্তু এটা
এইভাবে হয়তো লিখছি জিনিসটা, কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে এটা ওয়াই আছে, ওয়াই মানে 29 স্তরের উচ্চারণ করছে, তাই জন্য এখানে এ বসবে। আর যদি এই পার্টটা তোমাদের ডিফিকাল্ট মনে হয়, শুধুমাত্র নিজে উচ্চারণ করে দেখার চেষ্টা করো। ইউ, ইউ দেখো আমাকে ঠোঁটটা একটা পার্টিকুলার শেপ দিতে হচ্ছে, তবে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। যেহেতু বডি ইউজ করলাম, তাহলে হয়ে গেল এ। ক্লিয়ার? এবার দেখো ও দিয়ে, ও দিয়ে আমরা কি করতে পারি, একটা লিখলাম অরেঞ্জ, একটা লিখলাম 1 রুপি কয়েন, ঠিক আছে? অরেঞ্জ দেখো, অ অ অ অ, আমি হাঁ করে বলতে পারছি তো, অ অ, আমি হাঁ করে বলতে পারি, তাহলে কি হয়ে গেল অ্যান। কিন্তু ওয়ান, ওয়ান আমি প্রথম অক্ষরটা উচ্চারণ করার জন্য দেখো ওয়ান, উ উ উ উ, আমাকে ঠোঁটটা ইউজ করতে হচ্ছে, তার মানে এটা হয়ে গেল আমার এ। তাহলে ক্লিয়ার? যখনই আমি হাঁ করে উচ্চারণ করতে পারছি, মানে আমি বডির কোনো পার্ট ইউজ করছি না, সেটা সবসময় ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করবে, তাই নেবে অ্যান। আর যখনই আমি, যদি ভাওয়েল লেটারটাও থেকে থাকে কিন্তু সে যদি উচ্চারণটা কনসোনেন্ট সাউন্ডের মতন করে, তাহলে সে এ নেবে, যেমন ইউ, যেমন ওয়ান। বোঝা গেল? তাহলে আমাদের এ হয়ে গেছে, আই হয়ে গেছে, ই হয়ে গেছে, ও হয়ে গেছে, পড়ে থাকলো ইউ। দেখো ইউ দিয়ে ভালো করে বোঝো, দুটো আমি আবার এক্সাম্পল দিচ্ছি। একটাকে লিখলাম আমব্রেলা, একটাতে লিখলাম আমব্রেলা, ঠিক আছে? আর একটাতে আমি লিখলাম ইউনিক। এইবার দেখো ভালো করে দেখো, একটাই লিখেছি আমব্রেলা, একটাই লিখেছি ইউনিক। আমব্রেলাতে উচ্চারণ করো প্রথমটা আ, আমব্রেলা আ, আ, হাঁ করে বলতে পারলাম, তাহলে কি হবে অ্যান। কিন্তু ইউনিক, ইউ ইউ ইউ, ইউনিক ইউ, আমি এ, হাঁ করে ইউনিক বলতে পারবো না, কি হবে তাহলে এই। এতটা ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে ভাওয়েলের এই পার্টটা আমরা বুঝিয়ে দিতে পারলাম যে এ ই আই ও ইউ থাকলেও তারা কোন উচ্চারণের বেসিসে অ্যান নেবে এবং এ নেবে। এবার আমি কি বলেছিলাম যে কনসোনেন্টের একজনই আছে যে একটুখানি ঝামেলা পাকায়, তারটা আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে যখন এইচ দিয়ে কিছু থাকবে, তুমি দেখো এইচ দিয়ে আমাদের দু রকমের জিনিস তৈরি হয়, একটা হয় এইটা, আর একটা হয় এইটা, ঠিক আছে? দেখো প্রথমটা আমি কি বললাম, আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার, তাই তো? আওয়ারে আমরা উচ্চারণটা কি করছি, আ আ, আওয়ার আ। যেহেতু এটা আ উচ্চারণ হচ্ছে, তাই এটা সবসময় অ্যান নেবে। ওকে, এটা কি নেবে, অ্যান নেবে। কিন্তু এটা কিন্তু দেখো হর্স, এবার তুমি তো বলছো, এটা তো হাঁ করে বলছি, কোনোদিনও যখন হর্স বলবে একটু পেটে হাত দিয়ে দেখো, হর্স, তুমি দেখবে পেটের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হবে, তবে কি ওই সাউন্ডটা বেরোচ্ছে। তার মানে কি তোমার বডি তো তুমি ইউজ করছো, কিন্তু দেখো আওয়ার বলার জন্য তুমি খুব লাইটলি থেকে, তোমায় কোথাও প্রেশার দিতে হবে না, নর্মাল আওয়াজটা বেরিয়ে যাবে আওয়ার। মানে স্বরবর্ণ উচ্চারণ করা এতটা ইজি, কারণ ওটার জন্য আমাদের বডির কোনো এফর্ট দিতে লাগে না। কিন্তু হর্স বলতে গেলে তোমার পেটে প্রেশার পড়বে, এই যে পেটে যেহেতু এটা প্রেশার পড়লো, তার মানে বডি ইউজ হয়ে গেল, এখানে আমরা এ বসিয়ে দিলাম। আমি আরেকটা জিনিস দেখেছি যেটা স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে গোলায়, সেটা হচ্ছে এইটাকে নিয়ে, ওয়াই ই এ আর। তোমরা এটাকে উচ্চারণ করো ইয়ার, তাই তো? তোমরা উচ্চারণ করো ইয়ার। এবার যখন ইয়ার উচ্চারণ করছো, তখন তো তোমার অলওয়েজ মনে হচ্ছে যে আরে এখানে তো অ্যান বসে যাবে, এটা ইয়ার উচ্চারণ হচ্ছে, তাহলে অ্যান বসে যাবে, তাই তো? ভালো করে বোঝো, এখানে ইয়ার উচ্চারণ হচ্ছে বলেই যে অ্যান বসবে এমন না। ইয়ারের উচ্চারণ তো এইটা, ই এ আর, ই এ আর মানে তো ইয়ার, ওয়াই ই এ আর মানে তো ইয়ার না, ওটা ইয়ার, ইয়ার 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 ইয়ার। যখনই ইয়ার উচ্চারণ হচ্ছে, তখন কিন্তু আর অ্যান হবে না, এটা এ হবে। তাই মাথায় রাখবে, এটা কিন্তু ইয়ার উচ্চারণ হয় না, ইয়ার না, এটা ইয়ার, ইয়ার, এটা ইয়ার না। আশা করছি এতটা পার্ট তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট পার্টটা দেখে নেবো। তোমরা হয়তো কিছু জায়গায় দেখতে পাও যে এরকম ভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সামনে তুমি দেখবে এরকম লেখা আছে, তাই না? আবার এরকম দেওয়া আছে, আবার এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পাও তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সামনে। মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর পরে তোমরা এটা দেখতে পাও যে ব্ল্যাঙ্কস এর পরে এম এ, বি এ, এফ আর সি এস, এম এল এ লেখা আছে। আমাদের কি করতে হবে, যেহেতু এগুলো ডট ডট দিয়ে দেওয়া আছে, তাই আমরা এদের এক একটা করে অক্ষর উচ্চারণ করি, এটাই তো করি, এটাই তো আমাদের কাজ। তাহলে আমরা যদি এক একটা করে উচ্চারণ করি, তো প্রথমটার উচ্চারণ করো এম। তুমি দেখো স্টার্ট হচ্ছে কি দিয়ে, এটা এ দিয়ে, এম, এম হাঁ করে বলা যায় তো, এ এ হাঁ করে বলা যায়, তাহলে এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে কি বসলো, অ্যান বসলো। কিন্তু এটার উচ্চারণ করো বি, বি, আমি ঠোঁট দুটোকে টাচ না করে বি উচ্চারণ করতে পারো, ই ই ই হবে, আমার বি আসবে না, তার মানে এটা হয়ে গেল এ। আবার এটা উচ্চারণ করো এফ, দেখো স্টার্ট হচ্ছে কি দিয়ে, এ, এ দিয়ে স্টার্ট হচ্ছে, তাই এখানে কি বসবে অ্যান। আবার এটার ক্ষেত্রে দেখো এম, কি দিয়ে স্টার্ট হচ্ছে, এ, তাহলে কি বসবে অ্যান। তাহলে বুঝতে পারলে এরকম ভাবে আমাদেরকে করে করে দেখতে হবে যে কোথায় আমরা মুখটাকে ইউজ করছি আর কোথায় আমরা মুখটাকে ইউজ করছি না, ডাইরেক্ট আওয়াজটা বেরোচ্ছে। আচ্ছা এবার দেখো দায়ের ক্ষেত্রে কি হয়, যেটা ডেফিনিট, সেটার ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো যে আমরা কি দেখবো।
আমি কি বললাম যে সিঙ্গুলার প্লুরাল দুজনের ক্ষেত্রেই নেয়। এবার দেখো দায়ের অনেক নিয়ম আছে যেগুলো আমরা করতে পারি, কিন্তু সব নিয়ম তো শেখানো সম্ভব না, বা সব নিয়ম একটা ভিডিওতে করতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। আমি 1 ঘন্টার ভিডিও এটা বানাচ্ছি না, বড় ভিডিও বানাচ্ছি, বাট 1 ঘন্টার না। তো দেখো ডেফিনেটলি আমি কিছু জিনিস বলে দেবো যেগুলো এক্সামে আসে, যেগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, সেগুলো দেখে নাও। দেখো প্রথম কথা হচ্ছে যে দা দিয়ে আমরা কি করবো, যে কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাতে পারবো। নির্দিষ্ট জিনিস, যেমন ধরো তোমার, আমি তোমাকে একটা এরকম এক্সাম্পল দিই, যে ধরো তোমার কাছে এরকম রয়েছে যে অনেকগুলো পেন রয়েছে, তুমি বললে আই ওয়ান্ট আ পেন, ঠিক আছে, আই ওয়ান্ট আ পেন বা আই ওয়ান্ট আ মার্কার হয়ে গেল। কিন্তু ধরো আমি লাল রঙের এই নির্দিষ্ট মার্কারটাই চাই, তখন আমি কি বলবো, আই ওয়ান্ট দ্য রেড মার্কার, আই ওয়ান্ট দ্য রেড মার্কার, মানে আমি এই রেড মার্কারটাই চাই। যে কোনো একটা মার্কার আমাকে ধরিয়ে দিলে হবে না, আমি এই রেড মার্কারটাই চাই। বোঝাতে পারলাম? তাহলে কি বললাম, আই ওয়ান্ট দ্য রেড মার্কার। আচ্ছা, মাথায় রাখতে হবে যে আমরা তো এটা জানি যে আর্টিকেল শুধুমাত্র নাউনকে ফলো করে, ঠিক আছে। আমি জাস্ট এটা একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিই যাতে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়েছে। আমরা তো এটা জানি যে নাউন কি অলওয়েজ আর্টিকেল ফলো করে। যেমন আমি যদি একটা সেন্টেন্স এরকম বলি, তাহলে তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে। দেখো একটা সেন্টেন্স এরকম হতে পারে যে হি ইজ এ বয়। এখানে বয়টা কি, বয়টা একটা নাউন, কমন নাউন, তাই তো। তাহলে তার আগে আর্টিকেল বসে যায়। কিন্তু আমি যদি এখানে এরকম লিখতাম যে হি ইজ এ ফুলিশ বয়, তাহলে কি আমার সেন্টেন্সটা ভুল হয়েছে? তো কখনোই না। কিন্তু এই ফুলিশটা কি, এই ফুলিশটা তো এর গুণ বোঝাচ্ছে, এটা তো অ্যাডজেক্টিভ। কিন্তু মাথায় রাখতে হবে এই এটা কিন্তু একেই ফলো করছে, ঠিক আছে। এই এটা কিন্তু ফুলিশের জন্য বসেনি। সো আমি যদি এই সেন্টেন্সটা থেকে আমি যদি বয়টাকে সরিয়ে দিই না, তাহলে কিন্তু এই এটাকেও সরিয়ে দিতে হবে, তখন সেন্টেন্সটা হবে হি ইজ ফুলিশ। আমি কিন্তু হি ইজ এ ফুলিশ রাখতে পারবো না। কিন্তু আমি যদি এখানে বয়টা অ্যাড করে দিই, তাহলে আমাকে এখানে এ বলতে হবে, হি ইজ এ ফুলিশ বয়, ঠিক আছে। কারণ আমি একটা ছেলের কথাই বলছি, আমি সবার কথা তো বলছি না। বোঝা গেল? তাহলে আমি নির্দিষ্ট করে যেহেতু একটা ছেলের কথাই বলে দিচ্ছি, সেই জন্য একটা ছেলের কথা বলছি বলে এখানে এ হচ্ছে। তাহলে ক্লিয়ার হলো? এবার দেখো আমি কি বললাম, যে শুধুমাত্র নাউনকেই যে আর্টিকেল ফলো করবে এমন না, আর্টিকেল কখনো কখনো প্রোনাউনকেও ফলো করে। আমি একটা সেন্টেন্স বলছি, এক্সামে প্রচুর আসে, বিশেষ করে গভর্নমেন্ট এক্সাম গুলোতে আসে। দেখো এরকম একটা ধরো সেন্টেন্স রয়েছে তোমাদের সামনে, এটাকে আমি মুছে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরো একটা সেন্টেন্স রয়েছে আমাদের সামনে, যে আই ডোন্ট ওয়ান্ট দিস রেড পেন, আই ওয়ান্ট দা ব্লু ওয়ান। আচ্ছা এবার বোঝো, ভালো করে দেখো, এখানে দা বসে গেছে তো, তার মানে আমাদের একটা আর্টিকেল এখানে বসে গেছে। কিন্তু এই সেকেন্ড যে বাক্যটা লিখেছি আই ওয়ান্ট দ্য ব্লু ওয়ান, এখানে একটাও তুমি কি নাউন দেখতে পাচ্ছ, যেটার জন্য আর্টিকেলটা বসেছে? এই আর্টিকেলটা কার জন্য বসেছে? এই ওয়ানের জন্য। কিন্তু এই ওয়ানটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? পেন কে বোঝাচ্ছে। বোঝা গেল? তাহলে এই ওয়ানটা কি এখানে? এই ওয়ানটা এখানে প্রোনাউন। এই ওয়ানটা কি এই সেন্টেন্সে? এই ওয়ানটা হচ্ছে প্রোনাউন। কারণটা কি, কি বলেছি, যে আমার লাল পেন দরকার নেই, আমি একটা নীল রঙের পেন চাই। এর ব্লু ওয়ান মানে আমার পেন চাই। ওয়ানটা কি এখানে পেন কে বোঝাচ্ছে। নাউনের পরিবর্তে যে শব্দটি বসেছে তাকে আমরা প্রোনাউন বলি। তাহলে বোঝা গেল যে প্রোনাউনের জন্য কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারি। আচ্ছা এবার ফিরে আসো তোমরা এই দায়ের ব্যাপারটাতে। আমি কি বলেছিলাম, যে দায়ের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাতে পারবো, যেটা আমি একটু আগে তোমাদেরকে ওই মার্কারটা দিয়ে বোঝালাম। আচ্ছা এটা ছাড়া কি করা যায়, দা আর কোথায় কোথায় ইউজ হয়? ধরো কোনো নদীর নাম করছি, ঠিক আছে, কোনো ধর্মগ্রন্থের নাম বলছি, কোনো পাহাড়ের নাম বলছি, কোনো পর্বতের নাম বলছি, কোনো পার্টিকুলার জঙ্গলের নাম বলছি, ডট ডট ডট, এরকম টাইপের নির্দিষ্ট জিনিসগুলোর নামের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, দা ইউজ করতে পারবো। আবার কি হয়, কিছু এমন দেশ রয়েছে যেগুলো অনেকগুলো রাজ্য বা অনেকগুলো গোষ্ঠীকে নিয়ে একসাথে তৈরি। যেমন তুমি দেখতে পারবে ইউএসএ, যেমন তুমি দেখতে পারবে ইউএই, যেমন তুমি দেখতে পাবে ইউকে। তোমরা দেখো এরা সবাই ইউনাইটেড। এদের প্রথম লেখাটা কি, প্রথম যে লেটারটা সেটা স্ট্যান্ডস ফর ইউনাইটেড, মানে কোনো কিছুকে নিয়ে সংযুক্ত। যখন কোনো কিছু নিয়ে সংযুক্ত হয়, মানে অনেকগুলোকে নিয়ে হয়, তখন দা হবে। কিন্তু তুমি দা ইন্ডিয়া বলতে পারবে না, কিন্তু তোমাকে দা ইউএসএ বলতে হবে। ইন্ডিয়া কিন্তু অনেকগুলো জিনিসকে নিয়ে সংযুক্ত না, মানে ইউনাইটেড ইন্ডিয়া না আমরা বলি না, কিন্তু আমরা শুধু ইন্ডিয়া বলি। বোঝা গেল? কিন্তু এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা ইউনাইটেড আরব এমিরেটস, এটা ইউনাইটেড কিংডম। এরা সবাই ইউনাইটেড ইউজ করে, তাই জন্য এদের ক্ষেত্রে দা ইউজ হবে। আচ্ছা তাহলে এদের ক্ষেত্রে দা ইউজ হয়ে গেল, নদী, ধর্মগ্রন্থ, পাহাড়, পর্বত, জঙ্গল, এদের ক্ষেত্রে দা ইউজ হবে। মাথায় রাখবে যে কোনো প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু দা ইউজ করতে পারি না। প্রপার নাউন মানে কি, নির্দিষ্ট করে কোনো নাম। এবার অলরেডি নির্দিষ্ট করে যদি কোনো নাম বলা থাকে, তাহলে তুমি তার আগে দা বসাবে কেন? ধরো আমার নাম রাতুল, ঠিক আছে, এবার তুমি কি আমাকে দা রাতুল বলে ডাকবে? কখনোই না। কিন্তু একটা ম্যান যদি থাকে, তাহলে তুমি দা ম্যান বলতে পারো, যে নির্দিষ্ট করে কোনো একটা পুরুষকে বোঝানো হচ্ছে। কিন্তু দা রাতুল কখনোই হবে না। কিন্তু প্রপার নাউনের সামনেও আর্টিকেল বসানো যায়, দা আর্টিকেল বসানো যায় কখন, সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এক্সামে প্রচুর স্টুডেন্টরা বলায়। ধরো আমি এরকম একটা সেন্টেন্স দিলাম, যে হি ইজ ড্যাশ নিউটন অফ আওয়ার
ক্লাস মানে ও আমাদের ক্লাসের নিউটন, মানে ও এতই পড়াশোনায় ভালো হচ্ছে, ও আমাদের ক্লাসের নিউটন। এখানে কিন্তু নিউটনকে অ্যাজ এ প্রপার নাউন ইউজ করা হচ্ছে না, এখানে এই যে ছেলেটি রয়েছে একে নিউটনের সাথে তুলনা করা হচ্ছে। আর যখন কারো কোয়ালিটির সাথে তুলনা করা হবে তখন আমরা কিন্তু আর্টিকেল বসাবো। তাহলে হি ইজ দ্য নিউটন অফ আওয়ার ক্লাস। আমি বলতে পারি যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, বা আমি এটা বলতে পারি শেক্সপিয়ার ইজ দ্য কালিদাস অফ ইউকে। বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে বোঝা গেল আমরা ডেফিনিট আর্টিকেলটা কোনো নির্দিষ্ট জিনিস, এই যে যে কটা জিনিস দিয়েছি এদের সামনে, অথবা কারো কোয়ালিটি বোঝানোর জন্য তার আগে আমরা ইউজ করতে পারি। যেমন একটা গোটা গোষ্ঠীকে ধরে আমি বোঝাতে চাইছি, আমি বললাম দ্য রিচ। দ্য রিচ মানে যত বড় লোক আছে পৃথিবীতে আমি সবাইকে বোঝাচ্ছি, ঠিক আছে। দ্য পুয়ার মানে গোটা গরিব গোষ্ঠীটাকে বোঝাচ্ছি, সবাইকে বোঝাচ্ছি। তাহলে আমি এদের আগেও কিন্তু দ্য বসাতে পারবো। আশা করছি আমার এই পুরো ভিডিওটা থেকে আর্টিকেলের যত ডাউট ছিল সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি যথেষ্ট লং এই ভিডিওটা বানিয়েছি এবং যথেষ্ট চেষ্টা করেছি স্লোলি স্লোলি প্রত্যেকটা পার্ট তোমাদেরকে বোঝানোর। যদি এই ভিডিওটা ভালো লাগে আর এরকম ধরনের ভিডিও তোমাদের যদি আরো দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডি গুলোকে ফলো করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।